বেতারের পত্রিকার সম্পাদক এবং আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধুবর মহাদেব হাসদা, বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর রতন হেমব্রম, বর্তমান প্রধান জুলি হেমব্রম, বিভাগীয় অন্যান্য প্রফেসর, ছাত্রছাত্রী, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী বক্তা যারা আছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। যদিও বিষয়টি সাঁওতালি, কিন্তু আমরা তো বাস করি ভারতবর্ষের উত্তর নানা ভাষা, নানা মত, নানা পরিধান, যাতে করে আমাদের এই যে বিষয়গুলো আমরা বলতে চাই, যেগুলো আমরা মানুষের কাছে প্রকাশ করতে চাই, শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে তো চলবে না। আর আমাদের সমাজের যারা অপরাপর মানুষ আছেন, তারাও যাতে এইগুলো সম্পর্কে অবহিত হতে পারেন, জানতে পারেন, তার গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তার জন্যই আমাদের এই ভাষাগত যে আমাদের সীমাবদ্ধতা, শুধুমাত্র আমরা সাঁওতালিতেই আলোচনা করব এমন কোনো কথা নয়। আর সেটা হলে তারা জানবেন কি করে সব বিষয়, অন্য মানুষরা জানবেন কি করে। সেই কারণের জন্য আমাদের এরকম যেন মনে না হয় যে সাঁওতালি সেমিনারে বা সাঁওতালি বিভাগে অন্য ভাষায় কথা বলা মানে হচ্ছে সেটা অন্য কিছু, এরকম মনে করাটা মনে হয় বাঞ্ছনীয় হবে না। সেই কারণে আমি কথাগুলো বলে নিলাম। আমারও তো ইচ্ছে করে যে আমাদের সাঁওতালি বলতে, কিন্তু তারা যারা এখানে আছেন দু একজন আমাদের অতিথি যারা আছেন বা অন্যান্য যারা শ্রোতা আছেন, তারা বঞ্চিত আমরা রিপ্রাইজ হবেন না। এবং আজকে এই বিভাগ যে স্থাপন করা হয়েছে, এটা শুধুমাত্র সাঁওতাল লোকেদের দ্বারা এটা সম্ভব হয়নি। The establishment of this department was not made by this সাঁওতাল people only. এইখানে অপরাপর অন্যান্য মানুষের আন্তরিক সহযোগিতা এবং একেবারে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই ডিপার্টমেন্ট এখানে জন্মলাভ করেছে। দামোদর মিশ্র মহাশয় বলেছেন 2009 সাল 2005 সাল থেকে এখানে আমরা স্নাতক স্তরে এখানে চালু করি আমরা সাঁওতালি। তার সিলেবাস তৈরি করা, তার শিক্ষক ইয়ে করা, বইপত্র জোগাড় করা ইত্যাদি যাবতীয় যা কিছু। এখানে বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য মানুষ ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা মানুষ ছিলেন অন্য ভাষাভাষী, তাদের সক্রিয় এবং অক্লান্ত পরিশ্রমের দ্বারা এটা সম্ভব হয়েছে। যার জন্য এটা যারা শ্রোতা আজকে বা ডিপার্টমেন্টের যারা ছাত্রছাত্রী, তারা যেন কোনোভাবে এটাকে মিসআন্ডারস্ট্যান্ড না করেন যে এই ধরনের একটা কোনোভাবে এটা যদি আমরা করি তাহলে সংকীর্ণতার পরিচয় দেওয়া হবে। এখন আমাদের যে বিষয়, সেই বিষয়ের দিকে আমরা যাব। আমাদেরকে যেটা বললেন দামোদর মিশ্র মহাশয়, আমি খুব হলাম, তিনি গভীরভাবে এটা সম্পর্কে চিন্তা যেভাবে তার বক্তব্যকে তুলে ধরেছেন, তার জন্য আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সঙ্গে তিনি বলেছেন একটা কথা, এটা জবাব দেওয়ার জন্য নয়, আমি শুধুমাত্র উল্লেখ করছি এই কারণে যে তিনি বলেছেন যে মূল স্রোতে ফিরিয়ে আনা, মূল স্রোতে আনার জন্য। আমরা মূল স্রোতেই ছিলাম, আমরা প্রকৃতিতেই ছিলাম। We have been derailed by the other people. हम लोग पटरी पर ही थे, पटरी से निकाल देंगे हम लोग, है ना? यही सच है, हम लोगों को यही सच लगता है। आपको जो है तो कहीं तुमको बढ़ाएगा, मौका लहर है। आगे কবি সারদা প্রসাদ কিসকু এবং ডক্টর বিভূষণ ধর্ম দুজনের এই যে বিয়োগ করেছে আমাদের থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
বিধুভূষণ হেমব্রম আমার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। ঝাড়গ্রামে আমাদের পাশাপাশি বাড়ি, এক দুটো বাড়ি করে আমাদের বাড়ি। আমার কাছে খবরটা ছিল না, জানা ছিল না, দুদিন আগে ঘটনা ঘটেছে। আমি নিজেও খুব ব্যস্ত ছিলাম, আমার মা খুব অসুস্থ আছে ভীষণ। তার মধ্য দিয়ে আমি এসেছি আর কি। ম্যাডাম আমাকে বলেছেন যে আসতে হবে, আমার আসার মতো অবস্থায় আমি ছিলাম। তো যাই হোক, আজকে যতগুলি লোকের নাম সারদা প্রসাদ কিশু থেকে আরম্ভ করে আমরা রঘুনাথ মুর্মু, রামচাঁদ মুর্মু, নারায়ণ সোরেন, যাবতীয় যত লেখক আছেন তাদের নাম জেনেছি আমরা। এটা ওই যে প্রফেসর মিশ্র বলেছেন না যে ওই প্রিন্ট মিডিয়া ওই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নয়, এইটা আমাদের কাছে তাদেরকে পরিচয় ঘটিয়েছে। এই হচ্ছে ক্ষুদ্র পত্র পত্রিকাগুলি, যে লিটল ম্যাগাজিন যেগুলো, সেইগুলোই তাদের লেখা প্রকাশ করে মানুষের কাছে তাদেরকে পরিচয় ঘটিয়েছে, বা তাদের যে সাহিত্যকর্ম, তাদের যে কাব্যকর্ম, সেটা আমরা জানতে পেরেছি, তাদের সঙ্গে পরিচয় হয়েছি, তাদের মুগ্ধ হয়েছে আমরা এই ক্ষুদ্র পত্র পত্রিকার ভূমিকার দ্বারা। এবং আপনারা জানেন, সকলেই জানেন, এটা অজানা কোনো বিষয় নয় যে এই ক্ষুদ্র পত্র পত্রিকার প্রকাশনা শুরু হয়েছিল 1890 সাল থেকে। একটা ছিল গড়িয়া মিশন থেকে আর একটা ছিল বেনাগড়িয়া মিশন থেকে, দুটো পত্রিকা। তো এবং সেটা কোনো ভারতীয় নয়, কোনো সাঁওতাল নয়। এই পত্রপত্রিকা উনি যারা চালু করেছিলেন, প্রকাশ করেছিলেন, তারা সবই ছিলেন ভিনদেশী লোক, বিদেশি লোক, তারা বাইরের থেকে আগত ছিলেন। কিন্তু তারা, তাদের উদ্দেশ্য ছিল অন্যরকম। তারা যে উদ্দেশ্যে ভারতবর্ষে পদার্পণ করেছিলেন, তাদের কর্মসূচি হচ্ছে ধর্মীয়, এবং সেই ধর্মীয় বক্তব্য মানুষকে নিয়ে যাওয়ার জন্য তারা একটি মাধ্যম ভাষার এবং কিছু মুদ্রিত কিছু বিষয় তারা নিয়ে যাওয়ার করেছিলেন, যার জন্যই হচ্ছে তারা এই পত্র পত্রিকাগুলিকে প্রকাশ করেছিলেন। একটি হচ্ছে ধেরুয়া পত্রিকা। ধেরুয়া মানে হচ্ছে একটি ডাল পালা, একটা ডাল যেখানে পাতা শুদ্ধ যেটা থাকে এবং যেটা হাতে করে বই নিয়ে যায়, এইটাকে আমরা বলি ধেরুয়া। তো এটা ধেরুয়াটা ছিল একটা মাসিক পত্রিকা, এবং এটার ইয়ে ছিলেন এন্ড্রু ক্যাম্পবেল, ছিলেন তার সম্পাদক। মূলত এইগুলো হচ্ছে বাইবেলের বাণী, বাইবেলের কথা অনুবাদ করে সম্পাদিকে রোমান হরফে এগুলো ছাপা হতো। একই সময়ে 1890 সালে আপনার তো হচ্ছে ওই ঘর অপরের প্রেরণ বলে ওই গ্রেপ্টুর সাহেবের সম্পাদনায় একটি পত্রিকা, এটা বেনাগড়িয়া মিশন প্রেস থেকে প্রকাশিত হয়। তারপরে এটা 1890 সালে 25 বছর বয়সে পিও বোর্ডিং ভারতবর্ষে আসেন। তারা সবই ছিলেন ওই যাজক গোষ্ঠীর লোক। আসার পরে ওই গ্রেপ্টুর সাহেবের তিনি ছিলেন শিষ্য, তিনি এই পত্রিকার সম্পাদনা গ্রহণ করেন এবং এক নাগাড়ে ভারতবর্ষে তিনি 44 বছর ছিলেন এখানে, নরওয়ে থেকে এসে এখানে। এবং এই পত্রিকাটির সম্পাদনা 1904 সাল পর্যন্ত প্রকাশ করে, তারপর বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে 1922 সালে আবার নতুন করে পেড়াহর নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। এটার সম্পাদক ছিলেন রেভারেন্ড জে বসদাল বলে এক সাহেব। শুধু এটাই নয়, 1945-46 সাল অবধি যে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে ভারতবর্ষে সাঁওতালি ভাষা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে, সবই ছিল সাহেবদের উদ্যোগে। 1945 সালে যে পত্রিকা প্রকাশিত হয় তার নাম ছিল মার্শাল তাবু। এটা ছিল রোমান ক্যাথলিক মিশন এটা প্রকাশ করত। এটার সম্পাদক ছিলেন জি পোটালি বলে একজন সাহেব। তারপরে
বান্ডা মুর্মু নামে আমাদের খ্রিস্টান সাঁওতাল তার সম্পাদনা গ্রহণ করেন। এই পত্রিকার বিশেষ হচ্ছে যে 1966 থেকে 1968 সাল 1966 সালের জুন মাস থেকে 68 ডিসেম্বর পর্যন্ত এই পত্রিকায়, এই মার্শাল দমন পত্রিকায় 31টি সাঁওতালি একাঙ্ক নাটক প্রকাশিত হয়েছে এবং সেইগুলি লিখেছিলেন পানি পিন্টো, জন পানি পিন্টো বলে রেভারেন্ড জন পানি পিন্টো নামে এক ইটালিয়ান সাহেব। এইখানে পাঠ্যসূচির মধ্যে মানে সরকারি বিভাগ আছে, তালাগোলা, তারপরে চিঙ্গু সারাম, এরকম করে আরো আছে 31টি একক লোকের লেখা। এবং এইগুলি যে কত বড় সম্পদ ছিল, এই যে বোর্ডিং সাহেবের কথা বললাম, তারা ধর্ম প্রচার করতে এলেও সাঁওতালি ভাষা, সংস্কৃতি এবং তার আচার আচরণ, তার রীতিনীতি এমন ভাবে তারা আকৃষ্ট হয়েছিলেন যে তিনি ধর্ম প্রচার বাদ দিয়ে এই সাঁওতালি ভাষা এবং সংস্কৃতি চর্চাতে সারা জীবন তিনি ব্যয় করেছিলেন। আমি একদিন আমাদের ভাইস চ্যান্সেলরের সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, তো এই বোর্ডিং সাহেব সম্পর্কে তা আমি তার কাছে প্রকাশ করেছিলাম যে আমি আশ্চর্য হয়েছিলাম যে একটা লোক কি করে এতদিন ধরে 44 বছর ধরে বা সারা জীবন কি করে সাঁওতালির প্রতি আকৃষ্ট থাকবেন। তো সেই ভাইস চ্যান্সেলর আমাকে বলেছিলেন যে অনুসন্ধিৎস বা কিউরিওসিটি, জানার ইচ্ছে। আমি বললাম স্যার যে মিয়ার কিউরিওসিটি একটা লোককে 40 বছর ভেতরে রাখতে পারে, কখনো একটা ভাষা বা একটা কোনো সংস্কৃতি। তারপর বললেন যে আপনার কি মনে হয়? আমি বললাম আমার মনে হয়েছে যে ওই সাহেবরা পিওপোডিং পার্টিকুলারলি উনি নিশ্চয়ই এই মানব সভ্যতার উদ্ভব এবং বিকাশের কোনো উপাদান এই সাঁওতালি ভাষা এবং সংস্কৃতির মধ্যে তিনি নিশ্চয়ই তার সন্ধান পেয়েছিলেন বলে সারা জীবন ব্যয় করেছিলেন। এত ওই গল্প সংগ্রহ, কাহিনী সংগ্রহ করা, ডিকশনারি তৈরি করা, ওই ইনস্টিটিউশন এন্ড ট্র্যাডিশন অফ দি সান্তাল, সেই সব বই করা, সান্তাল মেডিসিন এন্ড কানেক্টেড প্রপার ইত্যাদি এইসবগুলো লেখা। তো এই যে সমস্ত বিষয়গুলি বইয়ের আকারে তো সবসময় আপনার ধরুন বই ছাপতে গেলে প্রকাশক চাই, বই লিখতে গেলে আপনার ধরুন খরিদ্দার চাই, বই প্রকাশ করতে গেলে আপনার পয়সা চাই, তবে গিয়ে বই ছাপা যায়, যত যাই কিছু লেখা হোক। এবং আমি আমার কথা বলতে পারি আপনাদের কাছে, যতদিন না পর্যন্ত ওই রঘুনাথ মুর্মুকে সংবর্ধনা দেওয়া হয়েছিল পুরুলিয়াতে আমার বাড়ির কাছে, যখন অঞ্চিতি লিপিকে স্বীকৃতি দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার দেয়, তখনই আমার পত্র পত্রিকাতে বিতর্ক দেখা দেয় আপনাদের লিপি সম্পর্কে। তারা আমাকে লেখেন এবং এই থেকে ওই আপনার এই ঝিলিপি থেকে একটা পত্রিকা তখন বেরোতো, সেই পত্রিকাটা দেখি আমি নাম পারলে আপনাদের আমি বলে দিচ্ছি, না আসছি না, সেখানে আপনার এই লেখা নেই। তখন রূপচাঁদ মুর্মু, রামচাঁদ মুর্মু সম্পর্কে, রামচাঁদ মুর্মুর লিপি সম্পর্কে সেটা উল্লেখ, সেই পত্রিকা আমার কাছে কোনো গিয়ে পৌঁছায়। তখন প্রথম আমি তখন MSc পাস করে দিয়েছি। এটা দুঃখের হলেও, কোনো লজ্জার হলেও এটা আমার স্বীকার করতে কোনো বাধা নেই। সত্যিটা যে আমি তখনও রামচাঁদ মুর্মুর নাম আমি শুনি। প্রথম আমি জানলাম এই খেরওয়াল চারপা পত্রিকায় লেখা যে বিতর্কটা লিপি সম্পর্কে, তখন আমি জানলাম যে রামচাঁদ মুর্মুর নাম। এই যে ছোট পত্রিকা, একটা ক্ষুদ্র পত্রিকা, এটাই আমার কাছে রামচাঁদ মুর্মুকে পরিচয় ঘটিয়েছিল। তারপর আস্তে আস্তে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, যদিও আমার ভাষায় সাহিত্যে আমার খুব টান ছিল বরাবরই আমার স্কুলে পড়ার সময় থেকে,
কিন্তু কখন আমি ছিলাম না, আবার নতুন করে আমি আকর্ষণ এই ভাষা এবং সাহিত্যের প্রতি অনুভব করি, এবং তখন থেকে আমি এইসব জানবার বুঝবার চেষ্টা করি আর কি, পত্র পত্রিকা এবং সাঁওতালি লেখা, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি এগুলো সম্পর্কে। এবং আমার মতো সকলে যারা লেখক, আমি পাঠক, আমি লেখক নই, যে বিভিন্ন যে পত্র পত্রিকা এইগুলো লেখককে মানুষের কাছে নিয়ে এসছে, তাকে লেখক হিসেবে তার পরিচয় ঘটিয়েছে, তাকে প্রতিষ্ঠা দিয়েছে, সাহিত্যকে, কাব্যকে সমৃদ্ধ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এরকম বহু পত্র পত্রিকা আছে, যেমন এই যে মহাদেব বাবু বসে আছেন, মহাদেব বাবু বহুদিন থেকে একটা নয়, আগেও অন্য পত্রিকার সম্পাদনা উনি করেছেন। সেই সমস্ত এখনো বোধহয় আমাদের মানে শতাধিক এই ক্ষুদ্র সংবাদপত্র এবং ম্যাগাজিন এখনো প্রকাশিত হয় বিভিন্নভাবে, ব্যক্তিগত উদ্যোগে বেশিরভাগ। এখনো যেটা চলে সিটি পত্রিকা, আজকে বোধহয় 30-35 বছর প্রকাশিত হচ্ছে এক নাগাড়ে। পরেন্দ্রনাথ মান্ডে হচ্ছেন যার সম্পাদক। তেমনি এই গ্রুপ সিরিজল, এটা অন্য নাম আগে ন্যাথানিয়েল মুরমু চালু করেছিলেন, বরাবরই ওইটা আমরা জানি, এবং এখনো চলছে গ্রুপ সিরিজল। এবং এখন ওই দিলীপ হেমব্রম সম্পাদনা করেন, এখনো আমি প্রতি মাসে পাই, সেটা আমার ইয়ে ছিল। তারপরে ওই যে পশ্চিমবাংলা পত্রিকা, ওই যে পেড়া হড় কথাবার্তা গালমারা, এইগুলো সমস্তগুলো হচ্ছে হড় সংবাদ, এইগুলো দেবনাথ অক্ষর, এগুলো আমার বাড়ির কাছে। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, এবং পুরুলিয়ার সংযুক্ত হয়েছে অনেক পরে পশ্চিমবাংলার সঙ্গে। আমরা প্রথমে স্কুলে যখন আমি ভর্তি, তখন হিন্দি ওই দেবনাগরী বাবা শিখেছিলাম অল্পদিন। আমাদের হিন্দিভাষী শিক্ষক ছিলেন, আমার দাদা ক্লাস 7 পর্যন্ত হিন্দি মিডিয়ামে পড়েছি। সুতরাং এই পত্রপত্রিকাগুলো আসতো, ওইগুলো জানতাম। এবং একটি গল্প আমি পড়েছিলাম সেখানে, সেইটাতে সেই গল্পের কথা আমি ডিপার্টমেন্টকে আমি বলেছিলাম অনেকবার। পুলিয়ানন্দ বিজ্ঞান গালমারা হয় ওনারে ওই পত্রিকার নামটা আমি জানি না, কিন্তু ওই ঘর সংবাদ বা কথাবার্তা গালমারা এটার মধ্যেই ছিল ওই পুলিয়া যে আলাতন পরম গুণ গাটা হারাসারে জাতু হতো নিতমান তো আদমি না ওনা আন্তরবাড়িয়া পুলিয়ানি তাই নিতুম তাকে চড়িয়ার পড়তো মেনখান চড়িয়ে দই তাই না এই কিছড়া কমপ্লিট করতে দেয় জ্ঞান এনজাম চাষ আর ভক্ত দই তাই না রেগে ধর্ম নয় বা বিশ্বপ্রসঙ্গ ঝাবড়া কান দেয় ওনাদের হালকাতে দিন পক্ষে মানুষ থাকে যে ঝেটমুখা দিন পড়াবে না যতটি ক্ষেত্রে না হালকা আলবো কিতা ভোট করে কমিটি মিডিয়া রहे না है छोड़ भाई ना है सबके भोट करते दिखे काय करना भूल मैं আমরা মিডিয়া রहे दिन से हो যদি छोड़या তাহলে কান দিন শিয়া আদিন দিকে ইদিকে ইদি কাতে শিও দিকে বিদ্যন দর উল্টে তিনি আপনি ঢাকরা দাও চিকাই চয় পয় না তো সেটা পুলিতে ले आई ना मैं नहीं हो आम তিনি ঢাকরা দাও চিকাই শিও দিকে পয় না ಅದು ರೆಗಿ ಗಾಡಿ ಚೂಡಿಯೋದು ಅಂತ ಏನ ಡೈರೆಕ್ಟ್ ঢাকরা মান নিয়া আর উনি हम দালকত কে দিয়া नहीं कभी पड़ेगा हम तो ये भी हम तो डांगरा छोड़ उनके दिखाई नहीं आज मैं डांगरा में जो डांगरा जाता है ना पूरे में इडिट हो गया और वो डांगरा का हाथ है खाल करते हैं और के ना मजा सही नहीं पूरा मजा दाड़ा के तो एक दिन करेगा ताकि तक का दुकान पे ही करते लड्डू दुकान पे हो के ना मुगला और दुकान पे ना जल दिगन बाबू अरे तो हॉल दिकोरे अरे आधे घंटा तो का काज करता है की काज बाबू মানে যে এখানে একটা কুকুর মরে চলে ফেলে দেখলে তো 5 টাকা বকশিশ আর ঠিক আছে মানে বললে জল খা তাই মাদিয়া আর উনি বাবার তো দিদি দেন একটা বাবু আমার নোটটা দেন আরে তো ঠিক আছে রোজ के জানলা যে পুরো পটলা তো বানু নোটটা নাই আরে বসে হাতাও কে বকশিশ আর একটা বাবু আমার নোটটা আরে তো এখানে ছিল ভালো করে দেখ আরে না এখানে নেই আই মাঝে দেখা তো তাহলে কি হবে আমার কি ছিল রে মোটে আধুনিক বাবু আমার 2000 টাকা ছিল তাই না আমি গরু কিনতে আসছিলাম আর ওনার বলমাউতে আদা বলনা আমি 2000 টাকা বাবু আমি কিনে এখানেই ছিল দেখ দিয়ে আশেপাশে দোকানদার তো যাবে না আমাদের ব্যাপার এরকম মানে এখানে আমার একটা পটলা বের গেছিলাম 2000 টাকা ছিল বাবু বলে দেখতাম কুকুর ফেলে গেছিলাম এসে বলছে পাচ্ছি না আমি গরু কিনতে আসলাম মানে না দোকানদারকে বাধ্য করলো 2000 টাকা দিতে এক বড় বড় কিনে বাড়ি সে গিয়ে দেখে তখন তার কোন
চড়িও দেখে যে এক জোড়া বলদ নিয়ে এসছে একদম মাথার টাকা দিকে মানে ওখানে উঠাই ফেলে ভাগ্যিস মানে মিটন ধারে বলনা তো মিটন হারটা কিনতে তো ফ্রেন্ডাকে হাতা ওভার কিনে মানে আর ভাইয়া খান্দা আর আমরা এই জাম কিনা আর কুলকে বলছে একটা চামড়ায় তো সেই দুটাই পেয়েছে আরেকটা হলো আরো দুটা পেতাম তখন তার কুল তার নিজের গরুটা মেরে আর সেই চামড়া নিয়ে সেও নিয়ে নিচে বাজার বাজার নিয়ে বেচছে সারা বাজার 2000 টাকা দাম করছে চামড়ার কেউ নেই নিয়েছে বুঝলো তাকে ঢুকিয়েছে সে ফেরত এসছে তখন তার থেকে সে শোধ নেওয়ার চেষ্টা করার জন্য সে করেছে কি একদিন ওকে নিমন্ত্রণ করেছে সোহরায় নিমন্ত্রণ করে খাইয়েছে পিঠা মতো খাইয়েছে খাওয়ার পরে ওকে মাতাল করে একদম অজ্ঞান করে বস্তায় করে আর নিয়ে গেছে যে তাকে দামোদরের জোরে ফেলে দেবে দামোদরের জোরে ফেলে গিয়ে যখন গোটা রাত ধরে কাঁধে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সময় ভোর হয়েছে তখন তার পায়খানা লেগেছে তখন এক জায়গায় রেখে তখন কার্তিক মাসের দিন ছিল রেখে আর সে পায়খানা গেছে তখন তার ভেতরে বস্তায় যে বাঁধা আছে তার শুনবে নিজে তার জন্য একজন লোক মোষ করে পাল নিয়ে আসছিল মোষের পাল তারা করে নিয়ে আসছে ভুটান শুনে তখন ভেতর থেকে বলছে বের হয়ে যাবে নিজে ফেলে যাবে বলছে পা দিবে হে আমাকে পা দেওয়া করা তখন যে মোষ চড়াচ্ছিল সে বলছে যে ভাই কে কোথা থেকে কথা বললে কাউকে তো দেখতে পাচ্ছি না তখন বলে এগিয়ে এসে কোনো ভয় নেই বলছে আমি এখানে কোথায় তুমি বলি এখানে আসো এখানে একটা বস্তা দেখতে পাচ্ছ না হ্যাঁ বলছি ওটার মধ্যে আমি আছি বলছে এরকম কথা তোমার হলো কি করে বললো যে এখনই আমি স্বর্গ থেকে নামলাম ভগবানের দূত আমাকে এখন রেখে দেবো এখানে হ্যাঁ বলছি যে স্বর্গের কথা কি বলবো বলছি যে তুমি আমাকে এখন বলো তারপর আমি তোমাকে বলছি শুনে দিল তখন বেরোবার পরে সে বললো যে বড় ভাই শুনে একটা বলছে স্বর্গের কথার কথা শুনবে নিজে না গেলে বুঝতে পারবে ওইখানে যদি যাও তাহলে স্বর্গের সুখ শুধু গল্পে শুধু উপভোগ করতে পারবে যা চাইবে যখন যাও বলবে তাই হবে এখানে এই হলো স্বর্গ তুমি যেতে চাও বলছে হ্যাঁ যাবো বলি কি করে যাবো ভাই যাবো তুমি বলছে এক্ষুনি ভগবানের লোক আসবে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে সে ঢুকে পড়লো অবস্থায় তার মুখটা বেঁধে দিল দিয়ে মোষের পাল নিয়ে বাড়ি মোষের পাল তো তার ছুটিও দেখছে যে এক পাল মোষ কোথায় গেল তখন বলছে এরকম রকম ব্যাপার তুমি তো আমাকে কালকে নদীর জলের ধারে ফেলে দিয়ে এসেছিলে তো ভগবানের লোক সামনে করলো তুলে আমাকে এই এক পাশ মোষ দিয়ে আমাকে বললো কি তোমার দুঃখ কেন তুমি এরকম আমি বললাম তার দুঃখের কথা আমাকে এক পাল মোষ দিয়ে আমাকে পাঠিয়ে তখন বলছে তাহলে আমিও যাবো ঠিক আছে তুমি খেয়ে দিয়ে শুয়ে থাকবে হ্যাঁ বস্তায় হাত ঢুকে আমি শুয়ে থাকবো দিয়ে উনি করেছেন খেয়ে দেওয়ার ঢুকে আছে রাত্রে ঢুকিয়ে দিয়ে ওর ফুল ভর্তি দিয়ে মুখটা বেঁধে একটা কাঁধে করে নিয়ে গিয়ে আর নদীর জলে ফেলে দিয়েছে এসে তার সমস্ত সংস্কৃতি তার জমি জায়গা সব তো নিত হওয়ার গল্প এখনো মনে আছে তখন আমি বলছি যে কবে আমি তখন স্কুলে পড়তাম এরকম একটি গল্প এটা কোথাও আমি অনেককে জিজ্ঞাসা করেছি আমি সমস্ত প্রশাসন থেকে চন্দ্রনাথ বন্ধু যারা আমাদের ছিলেন এখন সারদাবাবু জিজ্ঞেস করতে পারিনি কিন্তু অন্যদের কারো কাছে এটা কার লেখা ছিল এটা কত বুদ্ধিমত্তার পরিচয় এবং এইটা যে এই ধরনের একটা গল্প আমার মনে এখনো বিধে আছে এটা ওই সংবাদ কিংবা হচ্ছে কথাবার্তা যেমন পশ্চিমবঙ্গে যে প্রকাশ হতো এইগুলোর মাধ্যমেই আমি জানতে পেরেছি এবং আরেকটি পত্রপত্রিকা অনেক পত্রপত্রিকা আছে আরেকটি যার যেটা শহীদবাবু বলছেন তার সম্পাদক এই যে হরিহর শাখা আমাদের সাঁওতালি সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই পত্রিকার অবদান অসামান্য এটা অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই এবং শহীদবাবু মানে বাংলার অধ্যাপক বাংলার ছাত্র হয়ে এই সাঁওতালি সম্পর্কে তার যে যারা শিক্ষাগুরু ছিলেন সেই আপনার সুকুমার সেন সুনীতি চট্টোপাধ্যায় আর অন্যান্য যারা ছিলেন তাদের উৎসাহে থেকে এই সাঁওতালি ভাষার প্রতি তিনিও মনোনিবেশ করেছিলেন এবং তার বহু সংকলন লেখা অভিমত প্রবন্ধ এইসব কি আছে সেই সব আলোচনা এই আমাদের উদ্বোধন অনুষ্ঠানে তার অবকাশ নেই যার কারণে সমস্ত কিছু উল্লেখে এখানে করা যাচ্ছে না এই অল্প পরিসরে আমরা যখন ওই নির্দিষ্ট করে ওই এইটার উপরে যে আমাদের টেকনিক্যাল সেশন যখন আলোচনা হবে সেই সময়ে আরো বিস্তারিত অভিমত আলোচনা তথ্য এইগুলো আশা করি প্রকাশ পাবে আমি এই অল্প পরিসরে এই কটি কথা এখানে বলে
আমাদের কাছে সময়ও একটা ফ্যাক্টর। অনেক কিছু করার থাকলেও আমাদের সময় আমাদের আয়ত্ত সীমাবদ্ধ। যার জন্য এই কোটি কথা বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হচ্ছে খুবই বড় দরকার, যেটা হচ্ছে আপনাদের যে আমাদের যে ছোট পত্রপত্রিকাগুলোর যে মূল যে সমস্যা, এইগুলো হচ্ছে একটা যে ওই বিজ্ঞাপনের একটা ব্যাপার থেকে বিজ্ঞাপন কেউ দিতে চায়। যে আজকে আপনাদের যে ডেলি নিউজ পেপারগুলো বিজ্ঞাপনে ভর্তি, পুরো পত্রের ভর্তি, উপরে 2-3টা পাতা থাকে একদম ফুল পেজ। এইগুলো সাঁওতালি পত্রপত্রিকায় এই আনুকূল্য পায়। এবং হচ্ছে যারা গ্রাহক আমাদের কম, সাবস্ক্রাইবার যাদের বলে সেটিও আমাদের কম। যারা গ্রাহক হতে চান তাদেরও সামর্থ্যের অভাব আছে, আর্থিক সামর্থ্যের অভাব আছে, তাদেরকে কন্ট্রিবিউট করবেন। এবং হচ্ছে যারা কন্ট্রিবিউটর, যারা লেখেন, যারা প্রবন্ধ বা কোনো বিষয় যারা লেখেন, সেই সব লোকেরও প্রত্যেকটা পত্রিকার জন্য লেখা, তার আবার গুণাগুণ, এইসব নানান বিষয় নির্ভর করছে। আপনারা এটার উপরে লেখার মান যদি ঠিক মতো না হয়, সেই লেখকরা বা গ্রাহক হবে না, সে পড়বে না এইসব। তো আমি কলেজে যখন যেতাম, আমার অনেক কলেজে আমাকে বলতো স্যার এটা পড়বেন, এই পত্রটা আমরা বার করি, ওই পত্রিকা আমরা বার করি। আমি একদিন বলে ফেলেছিলাম যে ঠিক আছে দিন, আমি আমি বললাম যে আপনি কার লেখা পড়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম যারা ওই এডিটার বা যারা ওইগুলোর উদ্যোক্তা যারা ছিলেন, তার নাম আমি ছোট তারা সম্পর্ক করেছেন, আপনি রবীন্দ্রনাথ কি পড়েছেন, নজরুল কি পড়েছেন। আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি উত্তর পেয়েছি যে না, কোনো পড়েছেন বলে কেউ বলেন যে আমি এটা পড়েছি। তো আমি বললাম কিছু মনে করবেন না, আপনি যদি এইগুলো কারো কিছু না পড়ে থাকেন, তাদের আমি নাম বললাম, হ্যাঁ, সে জীবনানন্দ দাস চক্রবর্তী নাম বাদ দিলাম। তো আপনি কি করে আশা করেন যে আপনার মনে পড়বে। আমি খুব এই কঠিন সত্য কথাটা আমি ওদের কাছে আমি ধরেছি। তো সেই জন্য নিজের সমৃদ্ধ আগে হতে হবে, অন্য পড়াশোনা করতে হবে। আপনার অন্যরা যারা করছেন পার্টিকুলার তারা সম্পর্ক বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সাঁওতাল সম্পর্কে, তাদের বহু কিছু সম্পর্কে পরবর্তীকালে তার উপন্যাসে আমরা গল্পে আমরা পাই। আমি জানি না প্রেমচাঁদ মুন্সির কোনো কিছু লেখা এবং প্রাচীনকাল প্রেমচাঁদ মুন্সি অনেক লেখা বিশ্ববিদ্যালয়ের বিভাগের দ্বারাই বাংলায় সাঁওতালে তো উদ্ধার করা হয়েছে। তো এই যে সমস্যাগুলি যেগুলি আছে, এই সমস্যাগুলিও আমাদের মাথায় রাখা দরকার যে কি সমস্যা, কেন এই পত্রগুলো অনেকদিন চলছে তারপরে চলে, এই কারণগুলো নির্ণয় করা, এই অনেক কথায় আপনাদের কাছে নির্ণয় করে যাবে। আমি ডক্টর সুশীল কুমার হাসদা মহাশয়কে অনেক